বারুইপুর কাণ্ডের পর নিরাপত্তায় জোর দিচ্ছে প্রশাসন। তৈরি হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সূর্যপুরে তৈরি করা হচ্ছে নতুন ফাঁড়ি। মঙ্গলবার বারুইপুরে নিহত নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর নতুন পুলিশ ফাঁড়ি তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ পার্থপ্রতিম, এলাকার নিরাপত্তা নিশ্চিত করাটাই প্রশাসনের মুখ্য উদ্দেশ্য। দেখো, বারুইপুরে যে ঘটনা, গণধর্ষণ এবং খুনের যে অভিযোগ সামনে আসে, তারপরে কিন্তু একটা অভিযোগগুলো সামনে আসে, সেটা যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এবং তারপর আমরা দেখেছি যে নিরাপত্তা অবস্থায় জোর দিতে হবে, এমনকি বলা হয় সরকারের তরফ থেকে কোনোভাবেই কিন্তু যদি দেখা যায় যে পুলিশের কারোর কোনো ভূমিকা নিয়ে যদি কোনো সন্তোষজনক না থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। 72 ঘন্টার সময়, এবং সেই মতো কিন্তু ডিজিপি রিপোর্ট তৈরি করছেন। এবং তার পাশাপাশি বলা হয়েছিল যে বিষয়টা, সেটা হচ্ছে যে ক্যাম্পে ভাঙচুর হয়েছিল এবং তার পাশে হচ্ছে একটা যে স্থায়ী পুলিশ ফাঁড়ি তৈরি হবে সূর্যপুরে। এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে সূর্যপুরে পুলিশ ফাঁড়ি তৈরির যে কাজ, সেই কাজ পুরো দমে চলছে। একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছে এবং সেই বাড়ির দুটি যে তল রয়েছে, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, এখানে আমার সহকর্মী পার্থপ্রতিম রায় দেখাচ্ছে, এখানে কিন্তু পুলিশ ফাঁড়ি তৈরি হচ্ছে। এবং সেই পুলিশ ফাঁড়ি শনিবার দিন, অর্থাৎ আগামী পরশু দিনকে উদ্বোধন হবে এবং তার জন্য পুরো দমে এখানে কাজ চলছে। এবং গ্রামীণ যে পুলিশ ফাঁড়িতে যে অ্যারেঞ্জমেন্ট থাকে, যেমন পুলিশের পুলিশ স্টাফ তো থাকবেই, তার পাশাপাশি 4 হুইলার 2 হুইলার এর ব্যবস্থা থাকবে। গ্রামের রাস্তায় যাতে দ্রুত বা পুলিশ পৌঁছাতে পারে, যেতে পারে, তার জন্য মোটর বাইক থাকছে, সেই মোটর বাইক নিয়ে যাবে। প্লাম্বাররা দেখতে পাচ্ছ, প্লাম্বিংয়ের যে কাজ, সেই কাজ চলছে। এখানে দুটি ফ্লোর, সেই দুটি ফ্লোরের নিচের তলে তুমি দেখলে যে একদিকে যে ডেকোরেশনের কাজ, সেই ডেকোরেশনের কাজ হচ্ছে, অন্যদিকে প্লাম্বিংয়ের কাজ হচ্ছে। এই যে ফ্লোরে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানেই হচ্ছে সূর্যপুরে, অর্থাৎ বারুইপুরে সূর্যপুরে নতুন পুলিশের ফাঁড়ি এখানে হচ্ছে। এবং এখানে যাতে স্থানীয়রা আসার পরে যাতে এখানে সমস্ত রকম ফার্নিচার আজকের মধ্যেই এখানে চলে আসবে, এবং যাতে কোনো রকম কোনো সমস্যা হলে যাতে কোনো রকমভাবে সময় নষ্ট না হয়, পুলিশ যাতে স্থানীয়দেরকে অ্যাটেন্ড করে, সেই নির্দেশ কিন্তু দেওয়া হচ্ছে। এবং সেই মতো পুরো দমে একটা স্থায়ী ফাঁড়ি এই যে সূর্যপুরে, সেই সূর্যপুরে ফাঁড়ির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শনিবার এখনও পর্যন্ত জানতে পারছি সকালবেলায় এই ফাঁড়ির উদ্বোধন হবে এবং এখানে পুরো দমে কাজ করছে। অর্থাৎ বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। আমার সহকর্মী সুকান্ত যে ছবি দেখালো, পুলিশ ক্যাম্পের ছবি দেখালো, সেই ক্যাম্পের মধ্যে দেখেছো যে 2 অভিযুক্ত, যার মধ্যে একজন এনকাউন্টারের মৃত্যু প্রভাস মণ্ডল, আর একজন হচ্ছে আনন্দ সর্দার, তাদের কথোপকথন, তারপরে সেই ক্যাম্পে হামলা, সেখান থেকে আনন্দ সর্দার সে পালিয়ে পর্যন্ত যায় এবং ক্যাম্পের পুলিশের ওপরে সেই সময় আঘাত নেমে আসে। ক্যাম্পে কয়েকজন পুলিশ ছিল, তারা সেই সময় গিয়েছিল। এখন বারুইপুর থানার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এইরকম একের পর এক পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলেছিলেন। এবং তার পরবর্তীকালে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী যে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুনিশ্চিত করবেন এবং সেই মতো ক্যাম্প হবে এখানে, স্থায়ী ক্যাম্প। এবং সেই ক্যাম্প তৈরির কাজ শুরু হয়ে গেল। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, 2টি তল নিয়ে এখানে কিন্তু পুলিশ ফাঁড়ি তৈরি হচ্ছে। শনিবার দিনকে হবে উদ্বোধন। পার্থপ্রতিম, ধন্যবাদ। 7ই জুলাই বারুইপুরে গিয়ে নতুন পুলিশ ফাঁড়ি তৈরির নির্দেশ দিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে। এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো, তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা ছেলেকে টেনে বহিরাগতরা তুলে নিয়ে যায় এবং সেই সময় দলে প্রায় 100 থেকে 150 জন ছিল। টেনে হিচড়ে তুলে নিয়ে মারতে নিয়ে যায় ওরা। একই পাড়ায় প্রভাস, আনন্দ থাকতো বলে শুধু ওদের চিনতো আমার ছেলে, ঘটনার সঙ্গে ওর কোনো যোগ নেই, জানালেন বারুইপুরে গণপিটুনিতে নিহত যুবক ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা।
শনিবার দিনকে নাবালিকা নিখোঁজ হয়ে গিয়েছিল এবং তারপরে তাকে চারদিকে খোঁজা হয়, কিন্তু তারপরে না পেয়ে প্রথম সন্দেহ যায় প্রভাস মণ্ডলের দিকে এবং সেই প্রভাস মণ্ডলের তরফেই যখন একাধিক নাম সামনে আসে তখন কিন্তু নাম এসেছিল ইন্দ্রজিৎ মণ্ডলেরও এবং পরবর্তী সময় তাকে রবিবার দিনকে টেনে হিচড়ে বার করে নিয়ে যাওয়া হয়, গণপিটুনি দেওয়া হয় এবং তার জেরে তার মৃত্যু হয়। কিন্তু ঘটনার পরই কিন্তু তদন্তে যেটা উঠে আসে যে ইন্দ্রজিৎ মণ্ডল কার্যত নির্দোষ ছিল। তাহলে কারা তাকে বাড়ি থেকে টেনে নিয়ে চলে গেল, কারা তাকে মারধর করলো? এবং কিছুক্ষণ আগে জেলা পুলিশের এসপিও ঘুরে গেলেন ইন্দ্রজিতের পরিবারের সাথে কথা বলে। কি বললেন, কি হয়েছিল সরাসরি জেনে নেবো তার বাবার কাছে। ইন্দ্রজিৎ আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। কখন হলো, কিভাবে, কখন এই অ্যাটাক করলো? ওই সকালবেলা আমার ছেলে ঘুমোচ্ছে, মানে এবার ঘুমিতে উঠেছে, আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, এসে আমাকে বলছে যে তোমার নাম অজিত? আমি বললাম হ্যাঁ আমার নাম অজিত। কে তোমার ছেলেকে পাঠিয়ে দাও? কেন ছেলে কে, কোন ছেলে? না তোমার ইন্দোর পাঠিয়ে দাও। তাহলে ইন্দোর পাঠিয়ে দাও, কি হয়েছে রে বাবা, বল না বাবা। বললেন না ওসব না, তুমি পাঠিয়ে দাও না, 2 মিনিট কথা বলে তোমার ছেড়ে দিচ্ছি। কতজন এসছে? তা অন্তত 100-150 হবে। রাস্তা শুধু লোক খুঁজবন্ধু, মানে একদম চেনা লোক নয়, সব অচেনা ভাব সব। যাই হোক, তা আমি কি হয়েছে বাবা তোরা বল বাবা। না তোমার বাবার আছে, অন্য ব্যাপার আছে, কি অন্য ব্যাপার, ঠিক আছে। আর তাই আমি দেখ, তার আগে একটা কথা শুনে নাও, যদি আমার ছেলে কোনো অন্যায় করে থাকে, কিছু করে যদি থাকে, তাহলে আমি আমার ছেলেকে নিজে হাতে তুলে দেবো, তোরা শাস্তি দিস। আর দরকার থাকে তোমার দুজন এসো না, এসে কথাবার্তা বলো, চলে যাবে, নাহলে বার করে দাও না, তাও দেখতেছি। কোনো কথা না, ট্রেনে 2 মিনিট জায়গায় ট্রেনে টানতে টানতে চলে গেল ওখানে গিয়ে। সে দৃশ্য করুন দৃশ্য, এখানে যা ফেলে যে মেরেছি মানে সে দৃশ্য দেখা যায় না। আমার তো আমি যাবার পরে আমার বড় ছেলে এসে মার খেয়েছে, এই দেখুন এখন আমার দাগ রয়েছে। আপনাকে মারধর করেছে? মেয়ে চারিখানে তালা লেগে গেছে, এই চশমে ভেঙে গেছে, আমি দড়ি বেঁধে নিয়েছি। পুলিশ কিছু, তখন পুলিশ আশপাশে ছিল না? না তখন পুলিশ ছিল, তখন পুরো পুলিশ ছিল। তারপরে সমস্ত সব পুলিশরা এসেছিল। আপনারা তো মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছিলেন, তিনিও বলেছেন যে আপনার ছেলে নির্দোষ। ওরা বলেছে যে তোমাদের যা করেছে ক্ষয়ক্ষতি যা আছে পূরণ করে দেবো, তোমরা নিশ্চয়ই ভেবে না, আমরা তোমার পাশেই আছি। এই আমি দেখুন স্যার, আমরা যে করেছে, যে অন্যায়, আমার যদি অন্যায় করে যদি ক্ষতি করে থাকে তাহলে সেটা আলাদা কথা, কিন্তু যদি অন্যায় করে মেয়ে থাকে তাদের যেন সাজা হয়। আপনার কি মনে হয় টার্গেট করে মারা হয়েছে? কেন বা কি কারণ? সন্দেহজনক ভাবে 26 জনকে গ্রেফতার করা হয়েছে এবং আরো অনেকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে ইন্দ্রজিৎ মণ্ডলকে টার্গেট করা হলো এবং তাকে এরকম গণপিটুনি দিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। গত রবিবার দিনকে সকাল 9টা নাগাদ যখন এই যে অশান্তি শুরু হয়েছিল, তার রেশ কিন্তু এসে পৌঁছেছিল এই সূর্যপুর আউটপোস্টে বা সেই পুলিশ ক্যাম্পেও, এবং সেই সময় দোতলা বাড়িতে, দোতলার যে অংশ সেখানে বেশ কিছু পুলিশ কর্মীরা তারা সেখানে ছিলেন এবং সেই সময় আচমকায় 150 থেকে 200 বা তার থেকেও বেশি সংখ্যক মানুষ জমায়েত হয় এবং তাদের হাতে বাঁশ ছিল, তাদের হাতে কিন্তু ইটের টুকরো ছিল। এগুলো সরাসরি রাস্তা থেকে তারা টার্গেট করে ছুটতে থাকেন পুলিশ ফাঁড়ির দিকে। শুধুমাত্র বাইরে থেকে নয়, এরপরে তারা তালা ভেঙে ভেতরের দিকে ঢুকেও ব্যাপক ভাঙচুর তারা চালান। কিছুক্ষণ আগে যে ছবি আমরা সেখানে গিয়ে দেখতে পেলাম যে সেখানে এখনো কিন্তু ভাঙা কাচের টুকরো, লোহার যে ফ্রেম তা বেঁকিয়ে দেওয়া হয়েছে, সিসিটিভি সেটাকে পুরোপুরি উপড়ে দেওয়া হয়েছে, সুইচ বোর্ড একেবারে দেওয়াল থেকে ভেঙে নামিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ইতস্তত চারিদিকে কিন্তু সেই ভাঙচুরের যে স্পষ্ট ছবি সেটা এখনো পর্যন্ত রয়েছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যেহেতু সেখানে আক্রমণ হয়েছিল, সেখানে পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছিলেন, তাই সেখানে তদন্তের পরিপ্রেক্ষিতে সেখান থেকে বেশ কিছু জিনিস তারা সিজ করবেন এবং প্রয়োজনে অ্যাটাকের আগে সিসিটিভি ফুটেজ সেটাকে তারা কালেকশনের চেষ্টা করছে, সেই ফুটেজ তারা রিট্রিভের তারা চেষ্টা করছেন এবং সেখান থেকে বোঝা সম্ভব হবে যে সেদিনকে যারা ভেতরে ঢুকে আক্রমণ করেছিল তাদের শনাক্তকরণ করার চেষ্টা তদন্তকারীরা করবেন এবং সেই কারণে কিন্তু গোটা জায়গা এখনো পর্যন্ত তারা পরিষ্কার করেনি। তবে ফাঁড়ির যে কাজ সেখানে তা করা হচ্ছে না, সব যাবতীয় কাজ কিন্তু বারুইপুর থানা থেকে অপারেট করা হচ্ছে। এই যে ভাঙচুরের ঘটনা যা গত শনিবারে মিসিং হওয়ার পর থেকে শুরু হয়েছিল, রাত্রি থেকে যা গোটা রবিবার চলে, সেখানে ঘটনাতে এখনো পর্যন্ত 30 জনকে গ্রেফতার করা হয়েছে। গত পরশু দিনকে 18 জন, তাদেরকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে নতুন করে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকে এই 12 জনকে বারুইপুর আদালতে তোলা হলে তাদেরকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা জানি গত মঙ্গলবার দিনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন আসেন তখন এখানে কিন্তু স্পষ্ট তিনি বলেছিলেন যে এই গণধর্ষণ ও খুনের ঘটনাতে জিরো টলারেন্স তারা নেবেন। তিনি 72 ঘন্টা মাত্র সময় দিয়েছিলেন, তার মধ্যে থেকে এই অভিযুক্তদের
গ্রেপ্তার করতে হবে এবং অবশ্যই এই যে সরকারি সম্পত্তি যেভাবে নষ্ট হয়েছে তারও কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং তারপরে দেখা যায় যে একে একে সব গ্রেপ্তার হতে থাকে এবং গণধর্ষণের ঘটনাতেও কিন্তু আমরা দেখলাম যে 4 জন গ্রেপ্তার হলো এবং একজনকে এনকাউন্টার করা হলো, যার নাম হচ্ছে প্রভাস মণ্ডল। তো সার্বিকভাবে আরও এই তথ্য তল্লাশটা চলছে, সিসিটিভি ফুটেজের যেমন তারা শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছেন, তার পাশাপাশি ঘটনার দিনকে সেখানে কিন্তু যে মোবাইলের ফুটেজ তার মাধ্যমেও এই শনাক্তকরণের কাজ তা কিন্তু চালাচ্ছেন তদন্তকারীরা। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.